This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পরিষ্কার কথা যে এইখানে বামপন্থীরা কাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ন্যাক্কারজনক কাণ্ড করেছে। ওয়েবকুপার সম্মেলন ছিল ঘোষিত, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর যাওয়াটা ছিল ঘোষিত, সেখানে পরিকল্পিতভাবে শিক্ষামন্ত্রীর উপর আক্রমণ করা, সম্মেলনটা বানচাল করার জন্য অ্যাটাক করা, অধ্যাপকদের মারধর করা, ওমপ্রকাশ মিশ্র, প্রদীপ্ত মুখোপাধ্যায় থেকে শুরু করে একাধিক অধ্যাপক নিগৃহীত হয়েছেন। এটা কোন কালচার? মন্ত্রী যখন বলছেন আমি কথা বলবো, তখন কথা না বলে তার গাড়িকে আক্রমণ করা, কাঁচ ভেঙে দেয়া, টায়ার খুলে দেয়া, গাড়ির বনেট থেকে জাতীয় পতাকা খুলে দেয়া, ঝাঁপিয়ে পড়া, এটা কোন ধরনের কালচার? তারপরে আবার সামনে শুয়ে নাটক করে সেটা দিয়ে একটা মিথ্যা প্রচার। কেন আটকাতে গেছিলেন গাড়ি? কিসের জন্য? কাল তো আপনাদের কোনো কাজ ছিল না, কাল তো ভাই তোমাদের কোনো কাজ ছিল না। ওয়েবকুপার সম্মেলনে শিক্ষামন্ত্রী গেছেন, বাবুল সুপ্রিয় গেলে হামলা হবে, ব্রাত্য বসু গেলে হামলা হবে, এরা ভেবেছেটা কি? আর তারপরে নাটক, গাড়ি বেয়ে উঠছে, গাড়ির মাথায় উঠছে। আর ব্রাত্য বসু যদি যারা যে গুন্ডাগুলো, ওরা গুন্ডা, ওরা দুষ্কৃতী, তাদের যেভাবে ইট আন কাঁচ ভেঙেছে, ওখানে যদি থাকতো, এর আগে তো দেখা গেছে উপাচার্য গোপাল সেনকে তো হত্যা করা হয়েছিল বিশ্ববিদ্যালয়ের মধ্যে। কে দায়িত্ব নিতেন তখন? কে দায়িত্ব নিতেন তখন? ওই বিশ্ববিদ্যালয়ে তো উপাচার্য হত্যার ইতিহাস আছে। যারা শিক্ষামন্ত্রী গাড়ির সামনের সিটে বসা অবস্থায় গাড়ির কাঁচ চুরমার করে, শিক্ষামন্ত্রীর গায়ে কাঁচ পড়ে, শিক্ষামন্ত্রীকে টার্গেট করে হামলা হয়, তুমি ওখানে অপেক্ষা করবেন কার জন্য? কিসের জন্য? তিনি তো বলেছিলেন ভেতরেই কথা বলবে, এরা কথা বলবে না, হামলা করেছে। এখন তারা নাটক করতে নেমেছে। আমরা তীব্র প্রতিবাদ করছি। মামলা হয়েছে, পুলিশ তদন্ত করছে, পুলিশের কাজ করবে। যাকে গ্রেফতার করা হয়েছে তিনি টিসিএস এ কর্মরত এবং পাস আউট, তিনি ওখানে কি করছেন? মানে আমরা বলছি তো যে ওখানে তারা কি করছিলেন? যারা প্রথম কথা, কেন ব্রাত্য বসুর উপর হামলা হবে? কেন ওয়েবকুপার সম্মেলনে হামলা হবে? কেন হয় নাই কখনো? সিপিএম জমানায় দেখাতে পারবেন যে সিপিএম এর কোনো সম্মেলন হয়েছে, সেখানে কোনো মন্ত্রী এসেছেন, আর আমাদের বিরুদ্ধে তাদের তো কত রাজনৈতিক লড়াই আছে, সেখানে যাত্রাপথে বা সেই অর্গানাইজেশনের ওখানে গিয়ে কোনো হামলা করা হয়েছে বা সেই মন্ত্রীকে ওইখানে গিয়ে আক্রমণ করা হয়েছে? কেউ কোনোদিন নজির দেখাতে পারবে? এই অসৌজন্যের রাজনীতি তৃণমূল কংগ্রেস কখনো করেনি, মমতা ব্যানার্জি করেননি। সেই জায়গায় দাঁড়িয়ে কে কোথাকার, এখন দেখা যাচ্ছে এ অমুক জায়গা থেকে এসছে, সে তমুক জায়গায় চাকরি করে, গন্ডগোল করা। দুদিন আগে থেকে ওখানে পোস্টারিং হয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে হয়েছে, বিক্ষোভ দেখাতে হবে, গন্ডগোল করতে হবে। ফলে যারা করেছে তাদের ক্ষেত্রে যথেষ্ট শিক্ষামন্ত্রী মানবিক ছিলেন। ঘটনার সময় তিনি পুলিশ ডাকেননি, ছাত্র বলেই পুলিশ ডাকেননি, ছাত্র বিক্ষোভ বলেই পুলিশ ডাকেননি, ছাত্রদের হামলা তিনি সহ্য করেছেন। কিন্তু এরপরে যদি এইটা যদি হয় নমুনা, এই গুন্ডামি, এগুলো গুন্ডা, এগুলো মানে একেবারে গুন্ডা। কোনো গুন্ডা ছাড়া কেউ গাড়ির মাথায় বসে জাতীয় পতাকা খুলে নেয় না। এদের দেশের প্রতি কোনো রকম শ্রদ্ধা ভক্তি নেই। স্বাধীন দেশের প্রতি জাতীয় পতাকা, ওটা কোনো পার্টির পতাকা ছিল না, সেটা খুলছে। শিক্ষামন্ত্রী সামনের সিটে বসে আছে, বলছে ইটান, কাঁচ ভেঙে চুরমার করে দিচ্ছে, হাওয়া খুলে দিচ্ছে। এই সমস্ত অসভ্য, এগুলো তো গুন্ডা, 100% গুন্ডা। তৃণমূল সৌজন্য দেখে হাত গুটিয়ে বসে আছে বলে এই গুন্ডাগুলো এখনো রাস্তায় চলাফেরা করতে পারছে। তৃণমূল কোনো অন্যভাবে কোনো রকম অসহিষ্ণুতা দেখায়নি, দেখাবেও না। কিন্তু তা বলে এরাই নাটক করবে, এরা হামলা করবে, আর তারপর গাড়ির সামনে শুয়ে নাটক, এটা কথা হলো একটা? বলছে গাড়ি পিষে দিয়ে গেছে, এক্সরে রিপোর্টে কোনো ফ্র্যাকচার নেই। ইয়ার কি হচ্ছে? পিষে দিয়ে গেল স্করপিও গাড়ি, আর এক্সরে রিপোর্টে কোনো ইয়ে নেই।
পিষে দিল পায়ে, ব্যান্ডেজ চোখে, বুঝুন খুব সমস্যার ব্যাপার। পা পিষে গেল, চোখে ব্যান্ডেজ। এরা তো কোন দিন বলবে বিমান বসু ছোটবেলায় মাথার উপর দিয়ে উড়োজাহাজ গেছিল বলে নাম রাখা হয়েছে বিমান বসু। এটা কোনো কথা হলো? ফলে এরা নেতিবাচক ন্যাক্কারজনক রাজনীতি এরা করতে চাইছে। সব থেকে বড় কথা, যে ছেলেটিকে নিয়ে সিপিএম নেতাদের বলছি, যাদেরকে আপনারা গণতন্ত্রের প্রতীক বলে নাটক করছেন, সেই ছেলেটির পোস্ট আমরা পরীক্ষা করিনি, চেক করতে হবে, করুন। সেই ছেলেটির পোস্ট বুদ্ধদেব ভট্টাচার্যকে অকথ্য গালাগালি দিয়ে গণতন্ত্র দেখাচ্ছেন। কাদের সঙ্গে? কারা? মাও, নকশাল, সিপিএম, বামেদের যত রকম গোষ্ঠী আছে এক হয়ে এই ধরনের ন্যাক্কারজনক এই বিশৃঙ্খলা তৈরি করতে নেমেছে। হ্যাঁ, মামার বাড়ির আবদার, ওরা যাবে মারতে, আবার ওরাই বলবে গ্রেপ্তার। কিসের গ্রেপ্তার? কিসের গ্রেপ্তার? ব্রাত্য বসুর ঘোষিত প্রোগ্রামে গেছেন, তার উপর হামলা করা হয়েছে। কিসের গ্রেপ্তার? কার গ্রেপ্তার? কেন গ্রেপ্তার? উত্তরপ্রদেশের সঙ্গে মিলিয়ে দেখাতে চাইছে মিথ্যা কথা বলছে, ওই জন্য ওইভাবে ছেলেটাকে ফেলে ছবি তোলা হয়েছে। ওই জন্য ছেলেটাকে ওখানে ফেলে ছবি তুলিয়েছে এরা। ছবিটাও অরিজিনাল কেনা সেটাও খুঁজতে হবে। আর যে পড়ে গেল, যার উপর দিয়ে গাড়ি চলে গেল, তার ফ্র্যাকচার নেই। আচ্ছা বুঝুন, কত বড় মিথ্যাবাদী হলে ওরা এই কাজগুলো করতে পারে? কিসের গ্রেপ্তার? ব্রাত্য বসু আর তৃণমূলের কোনো অধ্যাপক হামলা করতে যাননি, তারা তাদের ঘোষিত প্রোগ্রামে ছিলেন। যারা হামলা করেছে একটা একটা করে গ্রেফতার করে আনা উচিত, একটা একটা করে গ্রেফতার করা উচিত। যাদের ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে তাদের প্রত্যেককে গ্রেফতার করে আনা উচিত। গুন্ডামি হচ্ছে এগুলো। স্বপ্ননীল এই যাদবপুরে মারা গেছিল, এদের মধ্যেই কোনো না কোনো বাঁদর সেই হত্যাকাণ্ডে জড়িত ছিল কিনা তার তদন্তের তো এখনো ফয়সালা হয়নি। স্বপ্নদীপের বাবার তো আজকে আমি ভিডিও দেখলাম, তিনি তো এখনো বিনিদ্র রজনী যাপন করছেন, কাঁদছেন এই বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের জন্য। স্বপ্ননীলকে, তার বেলা তো অভয়া হয়নি, তার বেলা তো বিচার চাই হয়নি। আর জুনিয়র ডক্টর ফ্রন্ট, নট জুনিয়র, ডক্টর ফ্রন্টসের দু একটা নকশালপন্থী নেতার বিবৃতি দেখলাম যে যাদবপুরের পাশে দাঁড়াতে হবে। কোথায় ছিলেন মশাই? এই নকশালপন্থী ডাক্তারকে বলছি, কোথায় ছিলেন যখন স্বপ্নদীপকে খুন করা হয়েছে যাদবপুরে, রহস্য মৃত্যু? তখন উই ওয়ান্ট জাস্টিস হয়নি কেন? আজকে ডাক্তারদের এক নকশাল নেতা বিবৃতি মারছেন যাদবপুরের পাশে দাঁড়াতে হবে, তখন কোথায় ছিলেন? কোথায় ছিলেন স্বপ্ননীলের মৃত্যুর সময়? 1 বছর হয়েছে, ছেলেটাকে ফেলে মেরে দেওয়া হলো। তখন তো উই ওয়ান্ট জাস্টিস হয়নি, তখন তো আত্মহত্যা বলে চালানো হয়েছে। সিসিটিভি ঢুকতে দেব না, কারা করেছিল? এরা করেছিল। ডাক্তারদের অনুরোধ করব, দু একটি নকশালপন্থী আবার এই ধরনের বিভ্রান্তিকর প্রচার করছে, দয়া করে আপনারা কেউ এর মধ্যে পা দেবেন না। জঙ্গিপনা দেখা যায়, কালকে দেখা গেল গাড়িতে আপনি বললেন দেশের পতাকা খুলে দিচ্ছে। এই জঙ্গি মনোভাব কেন যাদবপুরে? কেন জঙ্গি মনোভাব কেন? সেটা ওনারা বলতে পারবেন। কেন? এখানে গণতন্ত্র আছে বলে এখনো এগুলো অ্যালাউ করা হচ্ছে, এখনো গণতান্ত্রিক পরিবেশ আছে বলে সেইখানে কোনো রকম বলপ্রয়োগ রাষ্ট্র করে না, সরকার করে না। কিন্তু তা বলে যারা করে যাবে, এ তো হতে পারে না। ওদের অন্য রাজনৈতিক দলের কেউ ঢুকতে পারবে না, ভেবেছেটা কি? ভেবেছেটা কি? বাড়ি ফিরবে না? কোন পাড়ায় থাকে, কোন বাড়িতে থাকে, প্রত্যেকটা মেপে রাখা হবে। কিন্তু তৃণমূলের কোনো ছেলে, কোনো কর্মী তাদের কোনো রকম অনিষ্ট করবেন না। শুধু ওর বাড়ির বাবা মাকে বুঝিয়ে বলবেন, আপনার ছেলে ওখানে পড়াশোনা করতে যাচ্ছে না, গুন্ডামি করতে যাচ্ছে, বুঝিয়ে বলুন। আর সেটা আসছি, একটা সেক্স করে তো একটা বিষয় ঢুকবো। ইউনিভার্সিটির ভেতরে এই ধরনের পরিবেশ কি হওয়া উচিত? এটা কি কোনো ছাত্র সুলভ আচরণ? বারবার রাজ্যপাল থেকে শুরু করে প্রত্যেকে আক্রান্ত হচ্ছে, বাবুল সুপ্রিয় হয়েছে তো।
এটা সবার একমত হওয়া উচিত। কি করে হবে? এটা বামেদের কালচার, বামেদের সংস্কৃতি। 34 বছর ধরে বামেরা এই জিনিস চালিয়েছে। একদিকে সন্তোষ ভট্টাচার্য উপাচার্যকে হ্যাকেল করা, কেলেঙ্কারির জন্য তো মনীষা মুখার্জি অন্তর্ধান হয়ে গেল। গোপাল সেন যাদবপুরের উপাচার্য, তাকে হত্যা করে দেওয়া হলো বিশ্ববিদ্যালয়ের ভেতরে। দিনের পর দিন এই অরাজকতা চালিয়েছে সমাজের সব জায়গার সঙ্গে সঙ্গে শিক্ষাক্ষেত্রেও। ফলে এই জিনিসগুলো করছে, এবং এই সময়টা আবার মাও, সিপিএম, নকশাল সব মিলেমিশে এক। মাওবাদীরা, উগ্র নকশালপন্থীরা কখনো এসএফআইয়ের হয়ে বিবৃতি দিচ্ছে, আবার এখন দেখুন এসএফআইকে তাদের হয়ে হাত মিলিয়ে এখন তৃণমূলের বিরুদ্ধে অরাজকতা কি করে তৈরি করে যায়, মিথ্যা প্রচার, কুৎসা, এগুলোকে চালিয়ে যাচ্ছে। আপনারা প্রথম কথা, ব্রাত্য বসু কাউকে আক্রমণ করতে যাননি। তৃণমূলের সম্মেলন থেকে কেউ কোথাও যায়নি। একটা ঘোষিত সম্মেলন, সেখানে আগ বাড়িয়ে এসে হামলা করা হয়েছে, শিক্ষামন্ত্রীর উপর হামলা করা হয়েছে। হামলাটা হলো কেন? ব্যাস। তারপরে তো ডান দিক দিয়ে পড়া, সামনে পড়া, অমুক পড়া, তমুক পড়া, এইসব আসবে। হামলা হবে কেন, কিসের জন্য? যেখানে শিক্ষামন্ত্রী বলেছেন আমি তোমাদের সঙ্গে কথা বলতে রাজি আছি, তারপরে হামলাটা হয় কি করে? গাড়ির বনেট হবে, কাঁচ ভাঙা হবে, গাড়িতে বেয়ে ওঠা হবে, জাতীয় পতাকা তুলে নেওয়া হবে, চাকার হাওয়া খুলে নেওয়া হবে, তারপরে আবার দোষ দেওয়া হবে সেই শিক্ষামন্ত্রীকে। এই হামলাবাজ গুন্ডাগুলো তাই করবে? মানুষের খাতে কাল দেখেছেন যাদবপুরে ওই চারগুচি ছেলে মেয়ে বসে বড় বড় কথা বলছিল, অবরোধে বিরক্ত হয়ে মানুষ তাদের তুলে দিয়েছে, ঘাড় ধাক্কা দিয়েছে। কালকে এই অবরোধকারী সিপিএম আর এসএফআই কে পাবলিক ঘাড় ধাক্কা দিয়েছে। বাস থেকে নেবে, ট্যাক্সি থেকে নেবে, অ্যাম্বুলেন্স আটকে দিয়েছিল। যারা টু হুইলার পর সবাই হর্ন বাজিয়ে ওদের সমস্ত কুৎসা স্লোগানকে নস্যাৎ করে দিয়ে, তার থেকেও শিক্ষা নেয় না এরা, এত বড় নির্লজ্জ। বলছি উপাচার্য বলেছেন আজকে অভিযোগ দায়ের করেছে এবং সেই অভিযোগে উল্লেখ করা হয়েছে ব্রাত্য বসু সহ আরো কয়েকজন নাম করে অ্যাটেম্পট টু মার্ডার, শ্লীলতাহানির মতো অভিযোগ তাদের বিরুদ্ধে আনা হয়েছে। তাহলে আজকে প্রমাণিত হচ্ছে যদি এই অভিযোগ তারা করতে পারে, এত বড় মিথ্যা অভিযোগ করতে পারে, তাহলে ব্রাত্য তাদের সঙ্গে বেশিক্ষণ সময় না কাটিয়ে সঠিক কাজ করেছে, সঠিক কাজ করেছে। কোনো পাগলে বলবে যে ব্রাত্য বা আমাদের কোনো অধ্যাপক কালকে কোনো বিতর্কিত পদক্ষেপ নিয়েছেন? এ হয়? আজকে ব্রাত্যদের নামে এই সমস্ত অভিযোগ কি পাগল? আজকে এতগুলি ক্যামেরা ছিল, সবাই দেখতে পেয়েছে কার গাড়ি আক্রান্ত হয়েছে, ঠেলে গাড়ি আটকাবার চেষ্টা, আর এত শক্তি গায়, বাবা রে বাবা, এত শক্তি, এত শক্তি, পিছে দিয়ে গাড়ি চলে গেল, এক্সরেতে কিছু ধরা পড়লো না। কি শক্তি রে বাবা! এর ব্যাখ্যা নিশ্চয়ই বিচিত্র বীর্য গোস্বামী দিতে পারবে। এর পেছনে আছে 150 গ্রামের রহস্য, না হলে এত শক্তি হতে পারে না। এই পরিস্থিতিতে আগামীকাল বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। উচ্চ মাধ্যমিক আমরা পরিষ্কার বলছি, বাংলায় কোনো রকম ধর্মঘট চলবে না। 2, আগামীকাল থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। এমন কারুর কোনো রাজনৈতিক উত্তাপ বা কর্মসূচি নেওয়া উচিত নয় যাতে পরীক্ষার্থীদের যাতায়াতে অসুবিধা হতে পারে কিংবা মনঃসংযোগ ব্যাহত হতে পারে। ফলে কোনো অবস্থায়, কোনো রাস্তায়, কোনো অবরোধ যাওয়ার সময় এবং ফেরার সময়, কারণ ছেলেমেয়েগুলি কিন্তু পরীক্ষা চলবে, পুলিশ প্রশাসন যথাযথ ব্যবস্থা রাখছে, পরীক্ষার্থীদের পাশে থাকবে পুলিশ প্রশাসন। আমরা চাই, তৃণমূল কংগ্রেস নিশ্চিতভাবে চায়, কোনো রকম রাজনৈতিক অবরোধ, ডিস্টারবেন্স, ক্রিয়াকলাপ কোনো অবস্থায় যেন পরীক্ষার্থীদের তার সামনে পড়তে না হয়। পরীক্ষা যারা দিচ্ছে তাদের কোনো রকম অসুবিধা পরীক্ষার হলে যাওয়ার সময়, পরীক্ষা চলাকালীন এবং বাড়ি ফেরার সময়
কোনো জায়গায় যেন কোনো সমস্যা না হয়। মাননীয় মুখ্যমন্ত্রী, রাজ্য সরকার, পুলিশ প্রশাসন তারা সজাগ এবং সতর্ক আছেন। আমরা আশা করব কোনো ব্যক্তি, কোনো অর্গানাইজেশন কোনো রকম দায়িত্বজ্ঞানহীন আচরণ করবেন না। কালকে উপাচার্য বলেছেন যে যদি এই ধরনের অবস্থা চলতে থাকে আমি সরকারকে অনুরোধ করব বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেওয়ার জন্য। এইভাবে বিশ্ববিদ্যালয় এই নিয়ে আমি কোনো মন্তব্য করব না। দাদা, আপনি যে পোস্ট করেছেন রিপোর্ট নিয়ে, তারই কাউন্টার কমেন্ট করেছে সৃজন ভট্টাচার্য। তিনি বলছেন যে এক্স-রে রিপোর্ট এখনো সামনে আসেনি, পেশেন্ট নিজেও দেখেনি, তাহলে কোন জাদু মন্ত্র দিয়ে কুণাল ঘোষ দেখেন? এই যে বাচ্চা ছেলেদের আমি ওসব উত্তর দিই না। বাচ্চা ছেলে গিটার বাজায়, গান গায়, এত অবধি ঠিক আছে। আরে ভাই, যার এক্স-রে হয়েছে সে বলছে আমি ঠিক আছি, তারপরে আবার কি রিপোর্ট দেখতে হবে? যার এক্স-রে হয়েছে সে বলছে আমি ঠিক আছি, বলা হলো পা পিষে দিয়ে গেছে, ব্যান্ডেজ হচ্ছে চোখে। আর এক্স-রে যদি ফ্র্যাকচার থাকতো সে ওই ফোনে বাইট দিয়ে আমি ঠিক আছি এই কথাটা তো বলতো না। তো যে ঠিক আছে বলছে তাকে সিপিএম বলে যাবে যে নাও ঠিক নেই। কোন এই ছেলেটাকে সাবধানে রাখতে হবে। কোনোদিন না এসএফআই এর ছেলেরা মেরে ওর পা ভেঙে বলবে ওই দিন ভেঙেছিল। এসএফআই দেবাঞ্জন দে তিনি বলছেন যে গত 5 বছরে কোনো ভোট হয়নি, তাহলে কি তাদের দাবি অন্যায্য ছিল? দাবি অন্যায্য কি ন্যায্য সেটা বিষয় নয়, স্থানকাল পাত্র বলে একটা বিষয় আছে। স্থানকাল পাত্র, বুদ্ধদেব ভট্টাচার্য নন্দনে বসে থাকেন, সবাই জানেন থাকতেন। নন্দীগ্রামে কেন গুলি চলেছে বলে আমরা যদি নন্দনে ঢুকে ভেতরে এক্ষুনি আমাদের সঙ্গে দেখা করতে দিতে হবে বলতাম, তাহলে সেটা স্থানকাল পাত্র হতো না। নন্দীগ্রামে গুলি চলেছে, রাজপথে মিছিল হয়েছে, বুদ্ধবাবুর বিরুদ্ধে মিছিল হয়েছে, বুদ্ধবাবুর সমালোচনা হয়েছে, কিন্তু তৃণমূলের কোনো লোক নন্দনের ভেতরে উপরে ঢুকে বলেনি যে আমাদের সঙ্গে এক্ষুনি মিটিং করতে হবে। এই তফাৎগুলো জানে না বলেই ওরা শূন্যে পরিণত হয়েছে। শিক্ষামন্ত্রীকে যদি কিছু বলার থাকে, শিক্ষামন্ত্রীরও বলার আছে, শুনবে, উনি বলবেন, কিন্তু তার জন্য তার গাড়িতে উঠে তিনি তো রাজি ছিলেন বসতে, ওরা কেন লোক পাঠায়নি? তার জন্য গাড়ি ভেঙে, কাঁচ ভেঙে, জাতীয় পতাকা তুলে গাড়িতে আক্রমণ করে, তার সঙ্গে এর কি সম্পর্ক? গতকাল যে ঘটনা ঘটলো তারপর দেখলাম অরূপ বিশ্বাসের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের যে প্রতিবাদ মিছিল সুকান্ত সেতু থেকে একেবারে দাঁড়িপুর থানা পর্যন্ত করলো। আজ এই একই রুটে একই জায়গায় সিপিএমও মিছিল করতে চলেছে, এবং শুধু তাই নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় জলপাইগুড়ি, বারাসাত, বিভিন্ন জায়গায় সিপিএম রাস্তায় নেমেছে। তৃণমূল এখনো চোখ তুলে তাকায়নি বলে সিপিএম এখনো বড় বড় কথা বলছে। 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবর্তনের পর রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছিলেন বলে না, এখনো পর্যন্ত তৃণমূল সেই ধৈর্যটা রেখেছে। রবীন্দ্রসঙ্গীতের পরিস্থিতিটা চলছে বলে সিপিএমের এই সমস্ত বড় বড় কথাবার্তা, কুৎসা, এই হামলাগুলো এখনো চলছে। একটু অন্য প্রসঙ্গে আসা যায়, সেটা হচ্ছে যে আজকে নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন তারা একটি বিজ্ঞপ্তি জারি করেছে। যে আমি আর একটা কথা বলি, এসএফআই এর একটা সাংবাদিক সম্মেলনে আমি শুনলাম তারা গাড়ির ওই যে গাড়িটিতে মন্ত্রী ছিলেন সে গাড়ি দেখিয়ে, তার কী সব দেখিয়ে বলেছে সেই গাড়িটি নাকি আমার হলেও হতে পারে। তো আমি বেআইনি বলেছেন, বেআইনি গাড়ি কি করে হবে? বলেছে 25শে জানুয়ারি তাতে গাড়ি বেআইনি হতে পারে না, তার লাইসেন্স ফেল হতে পারে বা কোনো ডেট ফেল হতে পারে, সেটা তাদের ব্যাপার। তাহলে একটা কাজ করুক, এসএফআই একটা চেকিং সেল খুলুক, তাদের কাজ হচ্ছে সবার পলিউশন চেক করা, ঠিক আছে, সবার পলিউশন চেক করা। আলিমুদ্দিন স্ট্রিটের ভেতরে যে গাড়িগুলো দাঁড়িয়ে আছে, তাদের নেতা নেত্রীরা যে গাড়িগুলো চলে, তো সেগুলো সব পলিউশন চেকের একটা ভারতের ছাত্র ফেডারেশন পলিউশন চেক শাখা, তো সেটা করুক। আর পলিউশনের যদি কারোর কোনো এদিক ওদিক হয় তো তাহলে সেটাকে ভাঙার রাইট থাকবে, তাদের মাথায় লাফালাফি করার রাইট থাকবে, জাতীয় পতাকা খুলে দেওয়ার রাইট থাকবে, তো এগুলো থাকবে। এগুলো কোনো কথা হলো? এখন নিশ্চয়ই যে কোনো লাইসেন্সই বা যে কোনো ছাড়পত্র আপডেটেড থাকার নিশ্চয়ই সবাই চাইবে থাকুক। কোনো ক্ষেত্রে যে কোনো ব্যক্তিরও অনেক সময় ফেল হয়ে যায়, কোথাও কিছু একটা হয়েছে, তার সঙ্গে গাড়িটাকে অ্যাটাক করা বা শিক্ষামন্ত্রীকে অ্যাটাক করার তো কোনো সম্পর্ক নেই। তো তার সঙ্গে এর কী সম্পর্ক? দুই আবার বলেছে নাকি ও গাড়িটা নাকি কুণাল ঘোষের হলেও হতে পারে।
তো আমি ওদের বলছি যদি একটা কোনো ডকুমেন্ট ফকুমেন্ট পায় কোথাও যে কোনো একটা গাড়ি আছে কুণাল ঘোষের নামে, আমায় খবর দিলে আমি তাহলে গিয়ে একটু নিয়ে আসতাম, আমার একটা গাড়ি হতো। দেবাঞ্জন দে এসএফআই একটা ভালো একটা মন্তব্য করেছে, মানে বিস্ফোরক মন্তব্য, বলছে যে কুণাল ঘোষ গিয়েই ব্রাত্য বসুকে পাকে ফেলবেন, তার কারণ আপনি নাকি ওখানে গিয়ে বলেছেন যে ভূত বাতাসা ট্রিটমেন্ট করা উচিত ছিল, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওরা কি বাংলা ভাষা বোঝে না? একদম বাংলা ভাষা বোঝে না এই ছেলে মেয়েগুলো না। মানে এগুলো হচ্ছে কি, এই যে সিপিএমে অনিল বিশ্বাসদের শ্রেণীটা নেই, তারা চলে গেছেন, তারপরে কিছু আগাছা জন্মেছে, তার থেকেই এইগুলো সব প্রোডাক্ট, কিন্তু এগুলো তার প্রোডাক্ট। তখন এক ধরনের হতো, আর এখন এই ছেলে বলে। কালকে আমাকে প্রশ্ন করা হয়েছিল, সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন মোহাম্মদ সেলিম বলেছেন ব্রাত্য বসু নাটক করছেন, তার উত্তরে আমি বলেছি ব্রাত্য নাটক করেনি। যদি মোহাম্মদ সেলিমদের কোনো কর্মসূচিতে এবার আমাদের ছেলেরা গুড় বাতাসা নিয়ে, এই জল বাতাসা নিয়ে পরিষেবা দিতে যায়, তাহলে তিনি কি সেটা মেনে নিতে পারবেন? পারবেন না। তা আমরাও সে কথা বলছি, আমাদের সম্মেলনে আপনাদের ছেলেরা হামলা করতে যাবে কেন? এই বাংলাটা বুঝতে অসুবিধা হয় বলেই আজকে যারা এসএফআই করছে তারা শূন্য থেকে পার্টিটাকে এখন মহাশূন্যে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়ে নিয়েছে। আমি একটা কথা বলি, এবার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একটা বিস্ফোরক অভিযোগ করেছিলেন যে ভোটার তালিকায় একটা ম্যাসিভ কারচুপি চলছে, ম্যাসিভ একটা নতুন মডিউল হচ্ছে। কিরকম না, ভোটার লিস্টে ভিন রাজ্যের ভোটার ঢুকিয়ে দেওয়া হচ্ছে, অন্য রাজ্যের ভোটার তালিকায় নাম আছে এখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে ফিজিক্যাল ভেরিফিকেশন ছাড়া। কারা করছে? ফলে কি হচ্ছে, দুটো রাজ্যে এক ভোটার হয়ে যাচ্ছে। কারা করছে? কেন্দ্রীয় নির্বাচন কমিশন আর কেন্দ্রের এজেন্সিগুলো সর করে বিজেপির জন্য করছে। মহারাষ্ট্রেই করেছে, দিল্লিতেই করেছে, বাংলায় মমতা ব্যানার্জি ধরে ফেলেছেন। মমতা ব্যানার্জি শুধু ধরেননি, মমতা ব্যানার্জি তিনি পুরোপুরি দলকে নির্দেশ দিয়েছেন স্ক্রুটিনিতে নেমে পড়তে। এই পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেস আজ সকালে ঘোষণা করেছিল দিল্লিতে যে আগামীকাল তারা দিল্লির বুকেই একটি সাংবাদিক বৈঠক করবে। সেই সাংবাদিক বৈঠকে থাকার কথা ডেরেক ওব্রায়েন, সাগরিকা ঘোষ এবং কীর্তি আজাদ, 3 সাংসদের। এটা তৃণমূল কংগ্রেস আজ ঘোষণা করার পরেই যখন এরা দেখতে পেয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা নিয়ে গোটা দেশের সামনে মুখোশ খুলে দিতে চলেছে তৃণমূল কংগ্রেস এই ষড়যন্ত্রের, তখন তড়িঘড়ি একটা প্রেস স্টেটমেন্ট দিয়ে নির্বাচন কমিশন কিছু বক্তব্য রেখেছে। সেই বক্তব্যে প্রথম কথা, এক, মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে মান্যতা দেওয়া হয়েছে যে হ্যাঁ, ভোটার লিস্টে অন্য রাজ্যের, বাইরের রাজ্যের ভোটার এই ভোটার লিস্টে কিছু অনিয়ম ঘটছে, এটা মান্যতা দেওয়া হয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যে অভিযোগটা করেছিলেন সেই অভিযোগটা ঠিক অভিযোগ। দ্বিতীয়ত, তার কোনো সদুত্তর নেই ওখানে যে কেন এটা হলো। ওরা বোঝাতে চেয়েছেন যে এটাকে কিভাবে অ্যাভয়েড করা যায়, কিন্তু কেন হলো, কিভাবে হলো, অন্য রাজ্যের ভোটার কি করে বাংলার ভোটার তালিকায় উঠতে পারে, তার কোনো সদুত্তর নেই। কিন্তু ইলেকশন কমিশনের মান্যতা দিয়ে অনেক কথার মারপ্যাচে বলছেন এখন ভুল থাকলে রেকটিফাই হবে, যদি কোথাও দুজনের পড়ে যায় তাদের জন্য আবার একটা ইউনিক এপিক কার্ড নাম্বার তাদের দেওয়া হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আমরা পরিষ্কার বলছি যে ইলেকশন কমিশন তার ব্যাখ্যায় তৃণমূল কংগ্রেস সন্তুষ্ট নয়, কারণ কি করে হলো সেটাই তো এখনো হলো না, তো একটা হাই লেভেল তদন্ত প্রয়োজন। 2, মাননীয় মুখ্যমন্ত্রী এবং দলনেত্রীর স্পষ্ট নির্দেশ যে ইলেকশন কমিশন এখন আমরা দেখছি, আমরা ঠিক করে দিচ্ছি বলে যে বার্তা দেওয়ার চেষ্টা করুক, তৃণমূল কংগ্রেসের বুথভিত্তিক কর্মীরা, সর্বস্তরের নেতারা কেউ স্ক্রুটিনির কোনো কাজে ঢিলেমি করবেন না। ইলেকশন কমিশনকে আমরা বিশ্বাস করছি না, ইলেকশন কমিশনের উপর আমরা ভরসা করছি না। ওনারা এখন সব ফাঁস হয়ে গেছে বলে ড্যামেজ কন্ট্রোলে নেমে কি বলছেন কি করবেন আলাদা, কিন্তু আমাদের গোটা পার্টি মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যেমন
স্ক্রুটিনিতে নেমে গিয়েছেন জেলায় জেলায়, পাড়ায় পাড়ায়, বুথে বুথে, ঠিকানায় ঠিকানায়, পরিবারে পরিবারে। এইটা আমাদের পুরোদস্তুর অব্যাহত রাখতে হবে। একটা বিষয় সেটা হচ্ছে যে নির্বাচন কমিশনের তরফে বলা হচ্ছে যে একই এপিক নাম্বার দুজনের হতে পারে এবং সেটা দেখতে হবে যে তাদের ডেমোগ্রাফিক্যাল যে ডিটেলস। কে দেখবে যখন কেউ ভোট দিতে যাবে? এগুলো হচ্ছে ড্যামেজ কন্ট্রোল করতে প্রলাপ কথা বলা। একজন যখন ঝড়ের বেগে লাইনে ভোট দিতে আসছে, তো তখন কে কার ডেমোগ্রাফি বিচার করতে যাবে? ভোটার লিস্টে নাম আছে, এসে বলবে আমায় ভোট দিতে হবে। আর তখন যারা অফিসার থাকবেন তারা কি প্রত্যেকের ডেমোগ্রাফি তখন দেখতে যাবে নাকি? হয় নাকি কখনো? ফলে আসল কথা হচ্ছে ওনারা মেনে নিয়েছেন এই ঘটনাটা ঘটেছে, কিন্তু কেন ঘটেছে এই এক্সপ্লেনেশনটা ওনারা দিতে পারেননি। এবার ওনারা বলছেন আমরা একটা ইউনিক নাম্বার দেব। ওনারা কি করবেন ওনাদের ব্যাপার, আমাদের দলের শীর্ষ নেতৃত্ব বুঝবে। কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেস পরিবার মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যেভাবে স্ক্রুটিনি চালাচ্ছে, সেইভাবেই পুরো দস্তুর স্ক্রুটিনির কাজ কোনো রকম শিথিলতা ছাড়া চলবে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা ইস্যুটা ধরে রেখেছেন এবং সেই কারণে আজকে বাধ্য হলো ইলেকশন কমিশন এই বিবৃতিটা দিতে। এই নৈতিক জয় বলে মনে করছেন? দেখুন, এটা নৈতিক জয় বা ওইভাবে যদি একটা শব্দবন্ধ প্রয়োগ নাও করি, কিন্তু সারা ভারতবর্ষে মহারাষ্ট্র, দিল্লিতে বিজেপি যেটা করে গেল বাকিরা ধরতে পারল না, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বাংলার মাটিতে সেই চক্রান্তটা হতে দিলেন না। এবং বাংলার মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে চক্রান্তটা ফাঁস করে দিলেন, তাতেই কিন্তু দেশের সামনে এত বড় একটা চক্রান্ত ঘটছে সেইটা সামনে চলে এলো। বলছি, এই ভুতুড়ে ভোটার খোঁজার বিষয়ে বৈঠক করতে গিয়ে সাবিনা ইয়াসমিন, রাজ্যের মন্ত্রী, তিনি একটা কথা বলেছেন যে সবাইকে সক্রিয় হতে হবে। পুলিশকেও তিনি বলেছেন পুলিশ যদি ইনিশিয়েটিভ না নেয়, ওটা ব্যক্তিগতভাবে কে কোথায় কি করছে সবটা সবার বিষয় না। মূলত এটা কেন্দ্রের নির্বাচন কমিশনের ব্যাপার। যদি কেন্দ্রের নির্বাচন কমিশন উইদাউট এনি ফিজিক্যাল ভেরিফিকেশন যদি অন্য স্টেটের ভোটার লিস্ট থেকে কিছু নাম ঢুকিয়ে দেয়, এটা তো পুরো ভোটার লিস্ট যার হাতে নেই তার পক্ষে তো বোঝাই সম্ভব নয় যে কোথায় কি হয়ে আছে। এটাই তো মমতা ব্যানার্জি ধরেছেন। বলছি, আপনি একটা গাড়ি নিয়ে আজকে একটা পোস্ট করেছেন, গাড়ি নিয়ে, যেটা গাড়িটা খুব আপনি বলছেন যেটা 96 সালে আপনি গাড়িটা ব্যবহার, যেটা হচ্ছে জয়প্রকাশ নারায়ণের। ওটা সিপিএম যেটা করছে, কিছু বামপন্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি পুরনো ছবি গাড়ির বনেটের উপর, সেটা দিয়ে অত্যন্ত কুৎসামূলকভাবে লিখছে যে এটা জয়প্রকাশ নারায়ণের গাড়ির উপর মমতা বন্দ্যোপাধ্যায়। এই তাহলে ব্রাত্য বসুরও গাড়িতে আমরা 100 বার অ্যাটাক করতে পারি, ওনাদের একেবারে সাংবিধানিক অধিকার হয়ে গেল। ওনারা মিথ্যা কথা বলছেন। জয়প্রকাশ নারায়ণের ওখানে যে বিক্ষোভ হয়েছে বা হয়নি সেটা আলাদা পার্ট, কিন্তু গাড়ির মাথার যে ছবিটি ছিল সেটি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নন। মমতা বন্দ্যোপাধ্যায় কখনো কোনো দিন জয়প্রকাশ নারায়ণের গাড়ির মাথার উপর উঠে বিক্ষোভ দেখাননি। রাজনৈতিক আন্দোলন বিক্ষোভে তো সবসময় কেউ থাকতে পারে। দুই, যে ছবিটা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জয়প্রকাশ নারায়ণ বলে সিপিএম চালাচ্ছে, ওটি 1996 সালের মনোনয়ন জমা দিতে যাওয়ার ছবি এবং ওটা আলিপুরের ছবি। পাশে আলিপুর সার্ভে বিল্ডিংটা দেখা যাচ্ছে। যে গাড়িটির উপর মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন ওটি আমি গেছিলাম, আমার ব্যবহারের, আমি যে চাকরি, আমার সাংবাদিকতার, আমার কাগজ সংবাদ প্রতিদিনের গাড়ি ছিল, সেই গাড়ির ভেতরে তখন কেউ ছিল না, কারণ আমি ওঠায় গেছিলাম। আর সেইখানে এত লোক হয়ে গেছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় কোথাও উঁচু থেকে কথা না বললে ক্রাউড চঞ্চল হয়ে যাচ্ছিল এবং সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনতে চাইছিল। একটা উঁচু জায়গার দরকার ছিল, আর একটি মাত্র গাড়ি ওখানে ছিল। সেই কারণেই মমতাদি উচ্চতার জন্য গাড়িটি ব্যবহার করেছিলেন। তার সঙ্গে কোনো হামলা, কোনো বিক্ষোভ, কিচ্ছু সম্পর্ক নেই। দাদা, নির্বাচন কমিশনের একটা বক্তব্য এপিক নাম্বার নিয়ে, যে দুই রাজ্যে আলফা নিউমেরিক নম্বর একই হয়ে যেতে পারে, কিন্তু তার অন্য তথ্য রয়েছে, বিধানসভা কেন্দ্র, পোলিং বুথ সব আলাদা। আরে সবই আলাদা বোঝা গেল, ওগুলো তো নথির বিষয়। নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে জাস্টিফাই করতে গিয়ে তারা গুলিয়ে দিচ্ছেন। যখন ভোটের দিন যখন লাইন থাকবে, চাপ থাকবে, তখন তো একটি নির্বাচন কেন্দ্র, একটি বিধানসভা কেন্দ্র বা একটি লোকসভা কেন্দ্র বা একটি পুরসভা কেন্দ্রে একটি ভোটার এসে বলবে আমিও ভোটার। তো তখন ওই গোটা ইতিহাসটা কে দেখতে যাবে? ওই তাড়াহুড়োর মধ্যে তো তখন ওই যেহেতু নাম্বারটা মিলে যাবে,
তো তাই দিয়েই তো ফলস ভোটটা করিয়ে দেওয়ার এরা তাল করেছিল, সেটাই মমতা ব্যানার্জি ধরে দিয়েছে। এই যে আপনারা ফলস ভোটার ভুতুরে ভোটারের কথা বলছেন, কিন্তু আজকে উল্টোডাঙ্গায় 13 নম্বর ওয়ার্ডে একটি অন্য ধরনের ঘটনা দেখা গেল। ওটা বিচ্ছিন্ন কোনো এলাকায় হয়তো ওরা জমা দিয়েছিল, সেটা হয়তো ওঠেনি, ওটা কনসার্ন যারা কাজ করেছিল বলতে পারবে। তৃণমূল কাউকে এলিমিনেট করে করে বিষয়টা হচ্ছে যে যারা লোকসভা ভোটে ভোট দিল বা ইলেকশনে ভোট দিল তাদের নাম্বার দিয়ে এটা তো করছে তো। যে জায়গাটায় তৃণমূলের লিড বা মানুষ এত ভোট দিয়েছেন সেখানে অরিজিনাল ভোটারদের নাম বাদ দিয়ে দিচ্ছে কেন্দ্রীয় সরকার। তো এইটাই তো আমরা বলছি যে কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে সঙ্গে নিয়ে কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে মিলে এই চক্রান্তটা হচ্ছে। যারা জেনুইন ভোটার, যারা ভোট দিয়েছে তাদের নাম্বার দিয়ে দিয়েছে। কেন দেবে? কারণ জানে মানুষের ভোট পাবে না, সেই জায়গায় ভুয়ো ভোট ঢোকাতে হবে, ভুয়ো ভোটার ঢোকাতে হবে। সেইটা করেছিল মহারাষ্ট্রে, সেইটা করেছিল দিল্লিতে, ভেবেছে ওটা পশ্চিমবঙ্গে পার পেয়ে যাবে। কিন্তু এখানে তো রয়্যাল বেঙ্গল টাইগ্রেস মমতা ব্যানার্জি ফাঁস করে দিয়েছে দেশের সামনে চক্রান্ত। এখন নির্বাচন কমিশনকে সব মান্যতা দিয়ে মুখ বাঁচাতে স্টেটমেন্ট করতে হচ্ছে। ভুয়ো ভোটার বিতর্কের মাঝে ভুয়ো ডেথ সার্টিফিকেট বাগডোগরা পাওয়া গেল। কলকাতা হাইকোর্ট 100টি ভুয়ো ডেথ সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছে। বলছে ডেথ সার্টিফিকেট ভুয়ো ব্যবহার করে বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে। এভাবে ভুয়োগুলো বলতে হবে, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা প্রশাসনিক ব্যাপার, সব জায়গাতেই হয়। ফলে এটা একদম প্রশাসনিক ব্যাপার। কিছু খারাপ লোক, কিছু চক্র এসব করে থাকে, যেগুলো খারাপ সেগুলো খারাপ, পুলিশ প্রশাসন আছে ধরবে। সেটা হচ্ছে যে আরএসএস উলুবেড়িয়াতে তাদের যে আন্দোলন ছিল, প্রোগ্রাম ছিল, সেখানে তারা ঠিক করেছে যে রাজ্যে পালাবদলে জোর দিতে হবে অরাজনৈতিক সামাজিক আন্দোলনের মাধ্যমে। আরএসএস এই সমন্বয় বৈঠকে নির্দেশ দেওয়া হয়েছে বিজেপি সহ 27টি সংগঠনকে নারী নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রাজ্য সরকারের ব্যর্থতা প্রতিবাদে চলতি মাস থেকে ময়দানে নামতে হবে। কি বলবেন? দেখুন, এটা হচ্ছে সম্পূর্ণভাবে বিজেপি ব্যর্থ, সেটা ওরা বুঝতে পারছে। সেই কারণেই বিজেপি ব্যর্থ বলেই এখন একটা ভাব দেখানো হচ্ছে যেন আরএসএস বিজেপিকে একটু সহযোগিতা করবে ইত্যাদি ইত্যাদি। তো ফল তো একই হবে। আমাদের লড়াই আইডিওলজিক্যাল লড়াই, আদর্শগত লড়াই। তো বিজেপি এবং আরএসএস তারা মানুষকে ধর্মের নামে ভেদাভেদের মধ্যে দিয়ে পলিটিক্স করে, আর আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রুটি কাপড়া আর মাকানের মধ্যে দিয়ে মা মাটি মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করি। ফলে ধর্মের ভিত্তিতে আমরা চলি না। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 90টা স্কিম, সে কন্যাশ্রী বলুন, লক্ষ্মীর ভাণ্ডার বলুন, স্বাস্থ্যসাথী, সেখানে কোথাও হিন্দু মুসলমান লেখা থাকে না। কিন্তু বিজেপি আর আরএসএসের আইডিওলজিটাই হচ্ছে ধর্মের নামে ভেদাভেদের উপর। তো সেই কারণে ওরা যেটাই করবে বাংলার মাটিতে অচল। বলা যেতে পারে যে সংঘ এবং দলের বিজেপি দলের যে দূরত্ব বজায় রেখে চলতো সেটা ঘুচে গেল। এটা কোনো মন্তব্য করব না, তার কারণ এটা সম্পূর্ণ ওদের বিষয়। আমরা শুধু এইটুকু বলতে পারি, ওদের কে একসঙ্গে একদিন বসলো, কে একদিন বসলো না, এগুলো ওদের সব লোক দেখানো। ওদের শুভেন্দু অধিকারীর পরিষদীয় দলকে সুকান্ত মজুমদারের রাজ্য কমিটি সহ্য করতে পারে না। আবার দিলীপ ঘোষকে অপমান করে সুকান্ত মজুমদার, যে কিভাবে তাকে সরানো যায়, কোণঠাসা করা যায়, ওদের মধ্যে সব লড়াই। একদিন কেউ এসে একটা দিল্লি থেকে বসে, এই তোমরা একসঙ্গে বসো, পাঠশালা ছুটি শেষ। হলদিয়ায় হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল এবং অমিত গাঙ্গুলির মধ্যে চরম গোষ্ঠীদ্বন্দ্ব শ্রমিক নিয়োগ নিয়ে। একে অপরের বিরুদ্ধে প্রকাশ্যে মন্তব্য করছে দুজনেই, একদিকে হলদিয়ার বিধায়ক, একদিকে হচ্ছে সাংসদ, তৃণমূলের সাংসদ। এগুলো তো হওয়ারই ছিল। ওখানে অনিয়ম, ওখানে আসল লোকেদের কাজ না দিয়ে অনিয়ম করে বেশ কিছু মানুষকে দুঃখ দিয়ে কাজ করতে গেলে যদি এগুলো সব আমার লোক না ওর লোক দিয়ে হবে, তো বিজেপি ওইখানে দাঁড়িয়ে সাংসদ এবং বিধায়কের এই তরজা হলদিয়ার মানুষ দেখছেন। দাদা, আপনি সবসময় বলে এসেছেন যাতে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীরা ঠিকমতো পরীক্ষা দেয়, তারপর ঠিকমতো ব্যবস্থা করতে। কিন্তু দেখা যাচ্ছে জাহাঙ্গীর ফলতার নেতা যে পরীক্ষার কালকে পরীক্ষা ছিল, আজ স্কুলে মাইক বাজিয়ে তারস্বরে মাইক বাজিয়ে রক্তদান শিবির করছে এবং তাতে সাধারণ মানুষ নেমে এসছে রাস্তায় যে মাইক বন্ধ করার জন্য। এইটা কি উচিত কোনোভাবে, যে কালকে যখন পরীক্ষা শুরু আজকে মাইক বাজিয়ে এভাবে পালন করা? আমি একবার আমি এটা জানি না, আমি বলতে পারবো না। আর একটা হচ্ছে, আজকে রবিবার, আজকে আগামীকাল যে স্কুলে পরীক্ষা, আজকে সেই স্কুলটায় কিন্তু কোনো পরীক্ষার্থী যাননি এবং সেই স্কুলটা কিন্তু ফাঁকা। তো সুতরাং পরীক্ষাটা কাল থেকে, স্কুল ভবনটা আজকে ফাঁকা, কালকে সেখানে পরীক্ষার্থীরা যাবেন।
ফলে আজকে যদি সেখানে রক্তদান শিবির হয়ে থাকে তো আমার মনে হয় সেখানে কি আপত্তি থাকতে পারে, তবে এটা স্থানীয় নেতৃত্ব বলতে পারবে। মুচিপাড়া থানায় আপনাদের বিধায়ক এবং কাউন্সিলর অনুগামীদের মধ্যে গতকাল রাত থেকে ব্যাপক গণ্ডগোল শুরু হয়েছে। আজকে বিশ্বরূপ দে তিনি বলছেন বিধায়কের অনুগামী তৃণমূলেরই এক যুবক আমাদের এক মহিলাকে উত্তপ্ত করে এবং তাই নিয়ে বিবাদের সূত্রপাত। এখন এমন অবস্থা যে পুলিশের ধরপাকড় করার জন্য বাড়ি ছাড়া হতে হচ্ছে, কি বলবেন? আমি এ নিয়ে বাড়তি মন্তব্য করবো না। আমরা মানে কানে গেছে, আমাদের নেতৃত্ব খোঁজ নিচ্ছেন। তো ফলে পুরপিতা যখন পার্টিরই পুরপিতা যখন উদ্বেগ প্রকাশ করছেন, তখন নিশ্চয়ই দলের নেতৃত্ব অত্যন্ত গুরুত্ব দিয়ে এই সমস্যাটার কথা বিবেচনা করবেন। এবং আমার মনে হয় যে মাননীয় পুরপিতা, তার কাছে যদি বিষয়টা এতটা সিরিয়াস মনে হয়, তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে যথাযথ গুরুত্বের সঙ্গে তিনি নিশ্চয়ই বিষয়টা জানাবেন। দলেরই তো কাউন্সিলর, এত বড় দল, বিরাট দল, এত বড় দল, এত বড় পরিবার, সব জায়গায় সবার সঙ্গে সবার মিলমিশ হয় না। ফলে টুকরো টাকরা ছোটোখাটো কিছু লেগে থাকে, তার সঙ্গে কোনো বড় রাজনৈতিক মানে ভাঙা গড়ার কোনো সম্পর্ক নেই। ফলে তৃণমূল এক এবং অদ্বিতীয়। এবার কোথাও যদি স্থানীয় কারোর সঙ্গে কোনো বিবাদ থাকে, সেটাও আবার দলের নেতৃত্বই বসে ঠিক করে দেবে। লাস্ট কোশ্চেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে বলেছেন যে যাদবপুরে যে ঘটনা ঘটেছে, যে অতিবাম বাম সব দেখা রয়েছে, বাড়িতেও কুত্তা কুকুর বাঘ হয়ে ওঠে, বাইরে বেরোক দেখে নেবো। এইটা একদম সরাসরি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছে এত বড় ঘটনা আমাদের রাজ্যে কখন বাংলাও ঘটেনি, যেভাবে এখন শুরু করেছে এবার দেখে নিতে হবে আমাদেরকে। একদম কল্যাণ বন্দ্যোপাধ্যায়, কল্যাণ দা সিনিয়র নেতা, তিনি তার আবেগ থেকে বলেছেন। এবং এটা তো ঘটনা যে কিছু লোক ওখানে গিয়ে একটা ডেরা করে বসে থাকবে, যে কখনো বাবুল সুপ্রিয়কে অ্যাটাক হবে, কখনো মানে রাজ্যপাল গেলেও তাকে একটা করা হবে। আমাদের সঙ্গে তাদের মতপার্থক্য যাই থাকুক, ব্রাত্য বসুকে একেবারে তাণ্ডব করে গাড়ি হামলা করে চুরমার করে মানে কার্যত প্রাণহানির চেষ্টা হবে। আর সেটা সকলে সমানভাবে ধৈর্য ধরে নাও দেখার হতে পারে, কিন্তু দল একটা দেখছে, মাননীয় মুখ্যমন্ত্রী দেখছেন। আমরা যেহেতু সরকার পরিচালনায় আছি, ফলে আমাদের দলকে অনেক সংযতভাবে চলতে হয়। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি যে উদ্বেগ প্রকাশ করেছেন এবং তিনি যে বক্তব্য রেখেছেন, সেটা রাখার পরিস্থিতি যথেষ্টই আছে। এসে ভাই ইঞ্চিতে ইঞ্চিতে, হাতে ছুরি মুখে ভাই সেম সেম এসে ভাই, চিরকাল এইটা হল। চিরকাল তো নাম ছিল হাতে ছুরি মুখে ভাই সেম সেম এসে ভাই, চোরগুন্ডা পকেট মার সিপিএম এর মেম্বার, চিরকাল শুনে এলাম। এখন বললে হবে? এবার ফলে এখন আমাদের বলছে বুঝে নেবে। আরে কি বুঝে নেবে? কার বুঝে নেবে? তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়, এইসব বড় বড় কথা। 11 সালের পর কি হয়েছিল? অর্ধেক নেতা 11 সালের পর কি হয়েছে? প্রথম কথা, অষ্টম বামফ্রন্ট সরকার গড়লে যিনি মুখ্যমন্ত্রী হবে বলে ধুতি পরছিলেন, মারা গেছেন, তিনি অসুস্থ বলে বাড়িতে ঢুকে গেলেন। প্রথম যিনি নাকি শপথ নিতে আসছিলেন অষ্টম বামফ্রন্ট সরকারের, হারার পর বাড়ি। অর্ধেক নেতা বয়স্ক হয়ে অবসর নিয়ে নিলেন, বাকিরা অনেকে এলাকা চেঞ্জ করে ফেললেন। স্থানীয় যারা দাদাগিরি করতো সবাই তাদেরকে আর এলাকা থেকে খুঁজে, তারা সব উদাস হয়ে চলে গেল যে আমার না ওইখানে একটা বাড়ি আছে, রিটায়ার করেছি, এবার আমি ওইখানে গিয়ে থাকি। ফলে এই সিপিএম বুঝে নেবে। আর মমতা ব্যানার্জি বলেছিলেন করতে, রবীন্দ্রসঙ্গীত বাজাতে, কারণ সিপিএম যা অত্যাচার করেছে বাংলার মানুষ ক্ষিপ্ত ছিল। তো এখন সেই জায়গাটা মমতা ব্যানার্জি তাদের এখন এই নাক টিপতে দুধ বেরোয়, এদের বড় বড় কথা শুনবো আমরা?